আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। তাদের কথার কারণে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। অভিযোগ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ অভিযুক্ত 8। অন্তর্বর্তী সরকারের আমলেই শেষ করা হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। অভ্যুত্থানে নারীর অবদান স্মরণে জুলাই কন্যা দিবস। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে গণভবন হচ্ছে জাদুঘর। উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অস্বাভাবিক বলছে বেশিরভাগ দল। গঠন পদ্ধতি নিয়ে বিতর্ক। নারী আসন নিয়েও হয়নি ঐক্য। চলতি মাসেই সনদ তৈরিতে আশাবাদী আলী রিয়াজ। এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নথি জব্দে এনবিআরকে চিঠি। আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 900 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ। দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালে ভয়াবহ পরিকল্পনা করছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামাত। হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবনও। প্রতিবাদী মিছিল, বিক্ষোভে উত্তাল পল্টন। অপশক্তির বিরুদ্ধে লাখো কর্মীর স্লোগানে মুখরিত রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকার 2 মহানগর বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলের। বিএনপির শীর্ষ নেতারা মিছিলের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামাত। তাদের কর্মকাণ্ডে হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবন। কোনো কাপুরি নাই, খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালে কয়েকটি রাজনৈতিক দল ভয়াবহ পরিকল্পনা করছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা। আমরা যেন কারো পরে পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা যেন উত্তেজিত না হই। পরে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে নয়াপল্টন থেকেই মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। যোগ দেয় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। এর আগে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, তারা কেউ এ ধরনের মব কালচারে বিশ্বাসী নয়। পরে নাইটিঙ্গেল ও রমনা হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিলটি। দলটির নেতারা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে একটি রাজনৈতিক মহলের মাধ্যমে। দলটির নেতারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন কারো পাতা ফাঁদে পা না দেয়, সে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজদের পাহারা দিচ্ছে একটি দল। পটুয়াখালীতে পদযাত্রায় একথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরের রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন 24-এর বিপ্লবীরা। পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে দুপুর 12টার দিকে এনসিপি নেতারা শহরের সার্কিট হাউস রোড থেকে পদযাত্রা শুরু করেন। দুপুর 1:30টার দিকে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে সভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। অপূর্ব অপু, সময় সংবাদ, পটুয়াখালী। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ যেখানে আছে আমাদের সংগ্রাম হবে সেখানে। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা কোনো দলের ব্যাপার না। কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আমাদের উপদেষ্টা সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নিতে পারে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সব জায়গায় যদি আমাদের একটাই কাজ হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের জিরো টলারেন্স হবে। জুলাই আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। এদিন আরও 5 মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। আনাজসহ 6 জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয়েছে আসামিদের অব্যাহতির আবেদন। এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন
এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের মামলার তদন্তের স্বার্থে এই অনুমতি পান তদন্ত সংস্থা। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। আরও 4 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় হাজির করা হয় 3 আসামিকে ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে বসানো হয় কাঠগড়ায়। এই 2 মামলার তদন্ত শেষ করতে সময় পান তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে জুলাই কন্যা দিবস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশা শোভাযাত্রা করেছেন জুলাই কন্যারা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলা হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়। আমরা তোমাদের ভুলবো না ব্যানারে এই আয়োজনে অংশ নেন প্রায় 1200 জুলাই কন্যা। অংশগ্রহণকারীরা জানান, জুলাই অভ্যুত্থানে নারীদের সরব অংশগ্রহণ তুলে ধরতেই এই শোভাযাত্রা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 2 উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ফরিদা আক্তার। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 16 বছরের দুঃশাসনের কেন্দ্রবিন্দু ছিল গণভবন। এখান থেকেই সকল গুম খুনের পরিকল্পনা করা হয়েছে। 5 আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে। এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে। আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি। শহীদের আত্মত্যাগ তুলে ধরতে শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। কোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল ঢাকা শহর। সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্ররাও সোচ্চার হয়ে ওঠে কোটা বৈষম্যের বিরুদ্ধে। পরে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ যায় 56 জনের। গণ অভ্যুত্থানের পর শহীদদের স্মরণে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। উদ্বোধন শেষে শহীদদের স্মরণ করে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর তৈরির কাজ ও শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। প্রাণ দেয়নি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপরে একটা উদ্বোধনীতে যাব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করার ঘোষণা দেন তিনি। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। পরে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগেই তৈরি হলো জুলাই স্মৃতি শহীদ স্তম্ভ। নারায়ণগঞ্জের রিয়া, আরমান আর সাইফুলদের যেন আর কখনো না ভোলা হয়, সেটি এখন চাওয়া পুরো নারায়ণগঞ্জবাসীর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। ট্রান্সফরমারের ত্রুটিতে বিদ্যুতায়িত পুরো এলাকা। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে দাদি নাতি সহ 3 জনের মৃত্যু। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা।
উচ্চকক্ষ গঠন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবকে অস্বাভাবিক বলছে বেশিরভাগ রাজনৈতিক দল। জামায়াতের ভাষায় নতুন প্রস্তাব আলোচনার অযোগ্য। এনসিপি বলছে উচ্চকক্ষকে দুর্বল করার চেষ্টা চলছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি বলছে যেখানে উচ্চকক্ষের অস্তিত্ব নেই সেখানে দুর্বল করার প্রশ্ন আসতে পারে না। এদিন নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়েও হয়নি ঐক্য। তারপরও চলতি মাসেই সনদ তৈরিতে আশাবাদী কমিশন। সংসদে নারী আসনে প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ গঠন আগেও আলোচনা হয়েছে। এমন দুটি বিষয় নিয়ে সোমবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। দিনভর বৈঠক শেষে বিকেলে কমিশনের সহসভাপতি জানান, নারী আসন ও উচ্চকক্ষ গঠন ইস্যুতে এদিন বিকল্প প্রস্তাব আনা হলেও একমত হতে পারেনি দলগুলো। যদিও অব্যাহত আলোচনার মাধ্যমে চলতি মাসেই সনদ তৈরির ব্যাপারে এখনো আশাবাদী কমিশন। রাজনৈতিক দলগুলো যেহেতু সাংগঠনিক কাজ, সামনে নির্বাচন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে যদি ব্যস্ত হয়ে উঠতে হয়, এই প্রক্রিয়াতে অবশ্যই আমাদের জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ আসলে স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে, একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে। নিম্নকক্ষের আসন অনুপাতে নাকি ভোটের সংখ্যানুপাতিক হারে গঠন হবে উচ্চকক্ষ, তা নিয়ে এখনো মতভেদ রয়েছে দলগুলোর। এছাড়া 64 জেলা ও 12 মহানগরকে নির্বাচনী এলাকা করে উচ্চকক্ষ গঠনের যে বিকল্প প্রস্তাব দিয়েছে কমিশন, সেটিও অস্বাভাবিক প্রস্তাব মনে করে বিএনপি সহ অনেক দল। পিআর সিস্টেমের যে প্রস্তাবটা আগেও ছিল, আজকেও দিয়েছে, সেটাই আলোচনা হয়েছে এবং সেখানে 2/3 এবং আজকে নতুন করে আরো 2-1টি দল এই পিআর এর পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আর এনসিপির অভিযোগ, গঠন পদ্ধতি নিয়ে বিতর্কের মাধ্যমে দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, যদিও তা মানতে নারাজ বিএনপি। গোটা আলোচনাকে নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। সে জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের, বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। আর সংসদে নারী আসন 50 থেকে 100টিতে উন্নীত করার প্রস্তাবে দলগুলোর সায় থাকলেও বাস্তবায়ন নিয়ে বিতর্ক কাটেনি এখনো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগী সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনে দেওয়া অনুদান এবং অনুদানের নথিও জব্দ করতে বলা হয়েছে চিঠিতে। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিতে এসব নথি একদিনের মধ্যে সরবরাহ করতে বলেন। 2016 ও 2023 সালে এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে সূচনা ফাউন্ডেশনের আয়কর ও প্রতিষ্ঠানটির অনুকূলে দান বা অনুদানের আয়কর মওকুফ করা হয়েছিল। ট্রান্সফরমারের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে পুরো এলাকা। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি নাতি সহ 3 জনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের রাংলাই চেয়ারম্যান পাড়ার প্রতিটি ঘর। গতরাতে হঠাৎ ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যায়। এ সময় ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নাতি তুমলেব্র। পরে তাকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় দাদির। শর্ট সার্কিটের কারণে আগুন ধরে মারা যান একই পাড়ার বাসিন্দা রওলিংব্র। বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই ওমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। 2024 সালের 14ই জুলাই এই শহীদ মিনার প্রাঙ্গণে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, সমস্ত ঢাকা এমনকি সমগ্র বাংলাদেশের মানুষ যে গণজমায়েত দেখেছে, আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও সেই গণজমায়েত দেখতে পাচ্ছে, জুলাইয়ের সেই উত্তাল গণজমায়েত। তবে আজকে কোনো আন্দোলন কিংবা আজকে কোনো দাবি দেওয়া কিংবা বিক্ষোভ নয়, আজকের যে গণজমায়েত সেটি হলো
জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের শহীদদেরকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণের জন্য এই দিন। তবে বিশেষ করে বলতে হলে আজকের এই দিনটি শুধুমাত্র নারীদেরকে অগ্রাধিকার করে, কারণ আমরা দেখেছি যে গত বছর জুলাইয়ের 14ই জুলাই এবং 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে বের হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এরপরে সেই আন্দোলনে একে একে অংশগ্রহণ করেছে আশেপাশের কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং সারা দেশের নারীরা। আজকে তাদের এই অবদান, তাদের এই স্বীকৃতি স্মরণ করতে আরও একবার আজকের 14ই জুলাইকে জুলাই ওমেন্স ডে হিসাবে পালন করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে। যদি একটু আয়োজন সম্পর্কে বলতে চাই, সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই আন্দোলন প্রথমে 3টি চলচ্চিত্র প্রদর্শিত হয় একে একে। প্রথমটি যে চলচ্চিত্র প্রদর্শিত হয় সেটি হচ্ছে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, এবং এরপরে আরেকটি চলচ্চিত্র প্রদর্শিত হয় সেটি হচ্ছে জুলাই ওমেন এবং এরপরে বিষাদ সিন্ধু। এরকম 3টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার পরে এখন শুরু হয়েছে কনসার্ট, অর্থাৎ যে কনসার্টের অংশ, সেখানে এলিটা, করিম, শায়ান এবং দেশের আরও বরেণ্য কয়েকজন সঙ্গীত শিল্পী, পর্ষা মেহজাবিন সহ আরও কয়েকজন গানে অংশগ্রহণ করবেন। এরপর জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণা এবং রাত 10টায় একবার শেষ অংশে ড্রোন উড়াবে। সেই উড়ানের মাধ্যমে নারীদের প্রতি অবদান সেটি আরেকবার ফুটে তোলা হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নারী দিবসের জুলাই নারীদের যে আন্দোলন সেটি ফুটানোর সবশেষ খবর। জুলাই উইমেন্স ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাসে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 30 জন। রাত 9:30টার দিকে ফ্যাল রিভারের গ্যাব্রিয়েল হাউস বৃদ্ধ নিবাসে আগুন লাগলে আতঙ্কিত বাসিন্দারা জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। প্রায় 70 জন বাসিন্দার এই প্রতিষ্ঠানে আগুন লাগে মূল ফটক থেকে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবারে ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-20 খেলতে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলায় অবিশ্বাস্য এক ম্যাচ জিতেছে সফররতরা। লঙ্কানদের উড়িয়ে দিয়ে সিরিজের সমতায় ফিরেছে টাইগার বাহিনী। ব্যাট হাতে দারুণ পারফরমেন্স উপহার দিয়েছেন লিটন শামীমরা। বোলিংয়ে রিশাদ শরীফুলরা ছিলেন দুর্দান্ত। ওই জয়ের সুখস্মৃতি নিয়ে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ দল। আজ বিশ্রামে কাটালেও আগামীকাল ম্যাচ ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে সিমন্সের শিষ্যদের। টিম হোটেলে বেশ চনমনে দেখা গেছে ক্রিকেটারদের। অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে দিয়ে বিস্ফোরক মন্তব্য। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। অভিযোগ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।